আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই রেসিপিটা কম বেশি সবাই হয়তো চিনে থাকেন। এটা হচ্ছে ঐতিহ্যবাহী দুধ সারস পিঠার রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করলে আপনারা এর ফ্যান হয়ে যাবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারছি। যারা না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। দেখতে অনেকটা দুধ চিতইয়ের মতো হলেও কিন্তু খেতে এর স্বাদ কিন্তু না খেলে কেউই বুঝতে পারবে না এটা স্বাদ অরিজিনালি কেমন হয়। এই দুধ সারস পিঠাটা যেভাবে তৈরি করেছি চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আর ভরে ভরে 1 কাপ সুজি নিয়েছি আমি এখানে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো ডিপেন্ড করে আপনারা কেমন খান। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এলাচ দানা, যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। অবশ্যই এই ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করার চেষ্টা করবেন, এগুলি ছাড়া দুধ সারস পিঠাটা কিন্তু একদমই পারফেক্ট হবে না। আর যে ঐতিহ্যবাহী একটা ফ্লেভার রয়েছে এটা কিন্তু এর মধ্যেই চলে আসবে। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। দেন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। আর এই পর্যায়ে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, আমি এখানে পানি নিয়েছি। আস্তে আস্তে করে একটা স্মুথ একটা বেটার তৈরি করে নিতে হবে। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করব, সুজি কিন্তু খুব পানি অবজার্ভ করে নেয় তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে একটু খেয়াল করে নিতে হবে। দেখুন কিরকম একটা ব্যাটার তৈরি করছি, আপনারা জাস্ট একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কতটা পাতলা হবে বা কতটা ঘন হবে, দেখলে কিন্তু বোঝা যাবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর চলে আসছি। তো 10 মিনিট পর এই যে দেখুন ব্যাটারটা অনেকটাই কিন্তু আঠালো একটা স্টিকি ব্যাটার তৈরি হয়েছে, দেখে কিন্তু বুঝতে পারছেন। তো এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি অ্যাড করব। কারণ ডিমটার কারণে এই পিঠাটা কিন্তু আরো নরম সুস্বাদু একটা ফ্লেভার আসবে। আর অনেকটা সফট হবে এই ডিমটার কারণে। আপনারা চাইলে এই পর্যায়ে বেকিং সোডা ইউজ করতে পারেন বা 1 চিমটি লেবুর রসও ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অরিজিনালি যে ঐতিহ্যবাহী পিঠাটা সেটাতে কিন্তু অবশ্যই তারা ডিম ব্যবহার করে। তো এই পর্যায়ে হাফ চা চামচের মতো আমি বেকিং সোডা ইউজ করেছি। বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, বেকিং পাউডার দিলে কিন্তু পিঠাটা একদমই ভালো হবে না, সোডাটাই ইউজ করার চেষ্টা করবেন। সোডাটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ফেনা উঠেছে বা কতটা পাতলা একটা বেটারের মতো তৈরি হয়েছে। ঠিক আমার এইরকম কনসিস্টেন্সিটাই দরকার ছিল। তো একটা ব্রাশে আমি তেল লাগিয়ে এরকম এক সাইজের 3টা বাটি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাপেও তৈরি করে নিতে পারেন, এটাতে কিন্তু শেপ সুন্দর আসবে। তো আমি 1 চামচ করে দিয়ে নিচ্ছি, খুব বেশি দেওয়া যাবে না, কারণ এই পিঠাটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো সে মাপ অনুযায়ী কিন্তু দিয়ে দিতে হবে। তো একে একে করে আমি বাটিগুলো ভরে নিচ্ছিলাম। আর বুঝতেই পারছেন কতটুকু করে দিচ্ছি, কারণ এই পিঠাটা যখন আমি ভাপাবো তখন কিন্তু এটা খুব সুন্দর ফুলে যাবে। তো আমি একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, ভিতর থেকে যদি বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। আগে থেকে চুলাতে আমি একটা পানি গরম বসিয়ে দিয়েছিলাম, যেটাতে আমি ভাপিয়ে নেব স্টিমার। তো আপনারা চাইলে কিন্তু ফ্রাই প্যান বা বিভিন্ন পাতিলায়ও করে নিতে পারেন স্ট্যান্ড বসিয়ে। তো এখন এটাকে ঢেকে আমি কেক তৈরি করে নেব। দেখুন কিছুটা সময় পর চলে এসেছি, 7 থেকে 8 মিনিট সময় হবে। পিঠাগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি একটা কাঠি নিয়েছি চেক করার জন্য, যে দেখবো ভিতরটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কাঠিতে কিন্তু একদমই আটকে যায়নি, তার মানে বুঝতে হবে পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব, তারপর মোল্ড আউট করে নেব, কারণ গরম অবস্থায় করলে কিন্তু একদমই ভালো হবে না, আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর আর সফট হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। একটা চাকুর সাহায্যে আমি সাইডটা একটু কেটে নিয়েছি, যার দরুন মোল্ড আউট করতে কিন্তু একদম সুবিধা হবে। তো দেখুন এত সাবধানতা অবলম্বনের পরেও কিন্তু আমার পিঠাটা একটু লেগে গিয়েছিল। তো এরকমটা কম বেশি সবার সাথেই হয়ে থাকে। তো পারফেক্ট আমি যে শেপটা চেয়েছি সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। এভাবে বাকি পিঠাগুলোকেও মোল্ড আউট করে নেব। তো বাই দ্য ওয়ে আমার রেসিপিটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে প্লিজ পেজটাকে লাইক করে দিবে আর অবশ্যই ফলো করে দেবে। ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যারা দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তারপর আমি এরকম একটা বাটি নিয়েছি, যেটাকে আমি সেট করে নেব। তো এ পর্যায়ে বাকি পিঠাগুলোও আমি সেম প্রসেসে ভাপিয়ে নেব। তো
কিছুটা সময় পর চলে এসেছি। তো যেটা বলছিলাম আর কি, যারা ইউটিউব থেকে দেখছে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, নোটিফিকেশন অলে রাখবে, নতুন যারা দেখছো তারা অবশ্যই। তো এই পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে নিয়ে তাতে 3 টেবিল চামচের মতো আমি চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটাকে আমি একদমই হাতের সাহায্যে নাড়বো না, জাস্ট একটু ছড়িয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু একদমই নাড়া যাবে না। যারা ননস্টিকের প্যানে করছে এই ক্যারামেলটা, তাদের বলছি একদমই নাড়া যাবে না। দেখুন সাইড থেকে কিন্তু ক্যারামেল হওয়া শুরু করেছে। আর যারা অন্য আদার্স পাতিলাতে করবে বা প্যানে কড়াইতে করবে, তারা অবশ্যই এখানে 2 চা চামচের মতো পানি অ্যাড করে নিবে, তাতে ক্যারামেলটা সুন্দর হবে আর পড়বে না একদম। আর আমি যেহেতু ননস্টিকের পাতিলায় নিয়েছি, তাই এখানে কিন্তু আমি পানি অ্যাড করিনি। আর যে পর্যায়ে ক্যারামেল হতে নিচ থেকে শুরু করেছে, তখন কিন্তু আমি নাড়া শুরু করেছি। এর আগে নাড়লে কিন্তু ক্যারামেলটা একদমই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো আর একদমই পারফেক্ট একটা কালার আসবে না, সেটা খেয়াল রাখতে হবে। দেখুন খুব দ্রুতই কিন্তু কালার চলে আসছিল। আমি খুব বেশি একটা কালার করব না, বেশি একটা করতে গেলে দেখা যায় পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। তো এই পর্যায়ে আমি ½ কেজি দুধ নিয়েছি, সেটাকে আমি এখন সেই ক্যারামেলের মধ্যে ঢেলে দিয়েছি। তো এই পর্যায়ে এসে কেউ ভয় পাবেন না, এই ক্যারামেলটা যখন দলা পাকিয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা একদম গলে যাবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণও ছেড়েছে। তো এই পর্যায়ে নেড়েচেড়ে আমি ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করে কে কেমন খাবে। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। লবণটা চাইলে স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারে লবণ অ্যাড করলে এই স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দুধটাকে আমি নেড়ে চেড়ে জাল করে একটু ঘন করে নিয়েছি। আপনারা চাইলে চিনি স্কিপ করে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন, এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। আমি দুধটাকে আর পাতলা করব না, ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তারপর এখানে একটা পাত্রে যেটাতে আমি সেট করব সেটা নিয়ে নিয়েছি। আর গরম অবস্থায় দুধটা কিন্তু দিয়ে দিতে হবে, একদম ঠান্ডা করা যাবে না। তো একে একে করে আমি দুধের মধ্যে যেই জিনিসগুলো দিয়েছি এগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখন আমি সবগুলো দুধ এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো দুধ ঢেলে দিয়েছি পিঠাগুলোর মধ্যে। আর এটা অবশ্যই ওভারনাইট রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর কি। আর এটা আমি যেটা এখন দেখাচ্ছি আমি ভিডিওর জন্য করে নিয়েছি। 3 ঘন্টার মতো আমি দুধে রেখেছিলাম, এতেই দেখুন মাশাল্লাহ কি সুন্দর ফুলে দ্বিগুণ হয়েছে। আর যদি ওভারনাইট থাকা যেত তাহলে কিন্তু একদমই চিনির রসটা বা দুধটা একদমই থাকতো না, অনেকটা কমে যেত। তো এই পর্যায়ে আমি একটু বাদাম কেটে ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটাকে ওভারনাইট রাখার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে স্বাদ দ্বিগুণ হয় আর এটা পিঠাটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে যায়, যেটা মুখে দিতেই মিলিয়ে যাবে। আর এই পিঠাটা কিন্তু খুবই সুস্বাদু, না খেলে কেউ বুঝতে পারবে না পিঠাটা কত মজা হয়েছে। তো এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি একটা পিঠা নিয়ে, যে পিঠাটা কতটা সুস্বাদু হয়েছে বা কতটা সফট ভিতর থেকে, সেটা আমি এখন একটা কেটে দেখিয়ে দেবো। তো এই তো একটা পিঠা আমি নিয়ে নিয়েছি। এমনি দেখে দেখে দ্বিতীয়বার কিন্তু মুখে পানি চলে এসেছে, দেখুন চামচটা দেওয়ার সাথে সাথে কিন্তু কেটে গেছে। এতটা সফট হয়েছে বলার বাহিরে। 3 ঘন্টা রাখাতেই যদি এত সুন্দর হয়, ওভারনাইট রাখলে কেমন হবে আপনারা কিন্তু বুঝতেই পারছেন। তো ফাইনালি যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। তো আজকে চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।